আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি সোহাগ রাজ। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে, এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এরই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি অতিথিগণ, এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে আজ যুক্ত থাকছেন আসাদুজ্জামান তালুকদার নেত্রকোনা থেকে, আরও যুক্ত থাকছেন জয়নাল আবেদিন লক্ষ্মীপুর থেকে। শুরুতে আমরা যেতে চাই মিলনের কাছে। মিলন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সোহাগ, আমি শুনতে পাচ্ছি। জি মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ উপজেলায় 15 নম্বর কাবিলপুর ইউনিয়নের শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সামনে। সোহাগ, আপনার মাধ্যমে জয়যাত্রা টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এই শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসাটি কিন্তু এমপিওভুক্ত হয় 2022 সালে। তারপর থেকে এখানকার যে সুপার ছিল তারা কিন্তু অনেক অনিয়ম দুর্নীতির কারণে যারা স্থানীয় আছে তারা কিন্তু এরই মধ্যে একটি মানববন্ধন করেছে। সেই মানববন্ধন করার পর থেকেই কিন্তু যারা শিক্ষক ছিল এবং যে সুপার ছিল তারা কিন্তু রাতের আধারে এই মাদ্রাসা মাঠটা যে কিছু ইট নিয়ে আসছে কাজ করার জন্য। পরবর্তীতে এলাকাবাসী কিন্তু জানতে চায় যে এই অর্থ কোথা থেকে এসলো এবং কেন এই হঠাৎ করে ইটগুলো নিয়ে আসা হয়, তার আগে কেন কাজ করা হয় না, এটি কিন্তু জানতে চায়। এবং এ বিষয়ে উপজেলা মাধ্যমিক অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার এবং পীরগঞ্জ থানাতে কিন্তু লিখিত অভিযোগ করেছে এখানকার যারা অভিভাবক এবং সচেতন ব্যক্তি আছে তারা কিন্তু। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা স্থানীয় আছে আপনার কাছে একটু কথা বলতে চাই যে আসলে কেন আপনারা এই অভিযোগগুলা কথা বলেন। আমরা অভিযোগ দিয়েছি, আমরা অভিভাবক এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আমরা জানতে পারি যে মাদ্রাসা 22 সালের পর থেকে এমপিওভুক্ত হওয়ার পরে প্রয়োজন শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগ এবং বিনিয়োগ অনেক টাকার পরিমাণ যেটা 80 লক্ষ টাকার ঊর্ধ্বে, এবং সেটা আমরা গ্রামবাসী সহকারে শিক্ষক মহোদয় এবং গণ্যমান্য ব্যক্তি সহকারে আমরা দফায় দফায় বৈঠকের মাধ্যমে শিক্ষক মহোদয় 80 লক্ষ টাকার ঊর্ধ্বে যেখানে হয়েছে সেটা তারা উপলব্ধি করছে এবং তারা লিখিতভাবে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং স্বীকৃতি দিয়েছে। সেই মর্মে আমরা উপজেলা ইউনো বরাবর এবং মাধ্যমিক অফিসার এবং থানা কর্মকর্তাকে আমরা অভিযোগ করেছি এবং এই মাদ্রাসার যারা এর সাথে জড়িত, যারা অন্যায় এবং এই দুর্নীতির যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য আমরা গ্রামের পক্ষ থেকে, ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি এবং এই অন্যায়ের বিপক্ষে যাতে আইনগত ব্যবস্থা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হয় সেই লক্ষ্যে নিয়ে আমরা মানববন্ধন গত 23 তারিখে আমরা মানববন্ধন করেছি। অনেক মানুষ এটা নিয়ে কথা বলেছে, এটা যাতে সুষ্ঠু তদন্ত করে এটাকে সুষ্ঠু বিচারের ব্যবস্থা, এই জন্য আমরা দাবি জানাই সকলের কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই ইটগুলো যে মাদ্রাসার মাঠে আমরা দেখছি, এগুলো কখন কিভাবে কারা নিয়ে আসতো? যখন আমরা আসলে গ্রামবাসী এবং ইউনো মহোদয়ের কাছে আমরা এটা অভিযুক্ত করি তখন তারা রাত্রে আধারে একটা চক্র, তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই দুর্নীতিকে ঢাকা রাখার জন্য তারা গভীর রাত্রে এখানে ইট ফেলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে এবং সেটা চলমানের মাটি সেই ইট অবস্থান আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর সেটা এখানে আছে। তারা একটা ধামাচাপা দেওয়ার জন্য আসলে তাদের একটা চেষ্টা। আরেকটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে শেরপুর যে দারুল ইসলাম এই মাদ্রাসাতে কি কি অনিয়ম আপনারা দেখছেন আপনাদের চোখে পড়ছে? মাদ্রাসার অনিয়ম অনেক। অনিয়মের প্রথম সারিতে যেটা সেটা হলো শিক্ষকদের অনিয়মিত যাতায়াত, শিক্ষাদানের মনোযোগী না, তারা সঠিক সময় তারা পাঠদান করে না, এখানে শ্রেণীকক্ষের অভাব, পর্যাপ্ত পানীয় এবং নিষ্কাশন ব্যবস্থার অভাব, ছাত্রছাত্রীর অভাব। পক্ষান্তরে এখানকার শিক্ষকেরা তাদের খেয়াল খুশি মতো চলাফেরা করে। এখানকার যে ম্যানেজিং কমিটি যেটা প্রতিষ্ঠান পরিচালনা করে সেই কমিটি আদৌ আছে কি নাই এটা কাউকে অবগত আজ পর্যন্ত করেনি, কোনো শিক্ষকও জানে। আসলে আমরা জানার চেষ্টা করছিলাম যে এটা জানানো হোক কেন এখানে এইভাবে চলতেছে, সেটা জানার জন্য যে কর্তৃপক্ষকে ধরবো আমরা, কর্তৃপক্ষটাই ওরা জানান দিল। পরে আমরা বাধ্য হলাম গ্রাম সবাই মিলে একত্র হয়ে আলোচনা করা, আলোচনার এক পর্যায়ে তারা এইভাবে সময় লিঙ্গারিং করতে করতে 1 মাস অতিবাহিত করার পরে আমরা প্রশাসনের দৃষ্টিতে দিই বিষয়টা। আমরা টিউনো মহোদয়কে অবগত করেছি, মাধ্যমিক শিক্ষা অফিসারকে করেছি,
তারপর প্রশাসন থানাকে অবগত করেছি, করার পরে ওরা এটা জানার পরে রাতারাতি ইট নিয়েছে ফিল্ডে ফেলে কিছু, ফেলার পরে ওরা একটা পায়তারা করছিল যে ওই ইট যে ভিত্তি দেবে সেই মাফিক কিছু সুধীজনকে দাওয়াত করছিল বাইরে, যে তারা ইটে ভিত্তি দেওয়ার পরে এখানে একটা নিশ্চয়ই গ্রামে এবং তাদের মধ্যে একটা আপনাদের চাওয়াটা কি এখন? চাওয়াটা কি? আমাদের চাওয়াটা প্রতিষ্ঠানটা একটা মনোমুগ্ধকর পরিবেশে একটা প্রতিষ্ঠান হোক, উন্নত একটা প্রতিষ্ঠান হোক। গ্রামে আমরা তো বেঁচে থাকবো না, প্রতিষ্ঠানটা যুগ যুগ ধরে থাকবে, এটা আমাদের দর্শনীয় একটা প্রতিষ্ঠান হোক। এখানে এত কোটি টাকার বাণিজ্য, সেখানে একটা দর্শনীয় প্রতিষ্ঠান হবে না, এটা কেমন করে হয়? এটা আমাদের চাওয়া। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে এখানে আসলে মাইক্রোফোন নেন মুখের কাছে। আপনাদের চাওয়াগুলো কি সেটা একটু বলবেন। আসলে আমরা এখানে এমপি হয়েছে 2022 সালে, তারপরে 13-14 জনের একটা নিয়োগ, বিশাল অঙ্কের নিয়োগ দিয়ে তারা টাকা গুলো কয়েকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিছে এবং অনিয়মের মধ্যে পরে এককালীন একটা ট্যাব দেওয়া হয়েছিল প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের, সেগুলো তারা শিক্ষকরা ভাগ বাটোয়ারা করে নিছে। এবং আপনার ওই যে ল্যাট্রিন একজনে সব করে ছাত্র শিক্ষক সব মিলেই একটাই ল্যাট্রিন ব্যবহার করে। আসলে এটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা ঠিক নয়। মাদ্রাসায় যে অবকাঠামো উন্নয়ন সেগুলো ওনারা করে নাই, দেখেন বাউন্ডারি নাই। তারপরে ওই টিনের ছাউনি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে করেন ছাত্রছাত্রী পড়তে পারে না, প্রচন্ড গরমে তারা মানে আসতেই চায় না। তারপরে শিক্ষকরা নিয়মিত যাতায়াত করে না। আমরা দাবি করতেছি গ্রামবাসী, যেটা আমরা দাবি করতেছি 1 মাস ধরে, যেটা আমরা বলে আসতেছি, ওনারা কর্ণপাত করতেছে না। ওরাল গ্রামের লোককে অবজ্ঞা করে ওনারা চলতেছে। ওনারা গ্রামের লোকের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চায় না এবং কমিটি গুলো কিভাবে হয় সেগুলোও বলতে চায় না। আমরা জোর দাবি জানাচ্ছি যে এগুলো আমাদেরকে বলা হোক, কিভাবে কমিটি, কিভাবে এখানে আসা যাওয়া, এগুলো আমরা চাচ্ছি এবং উন্নয়ন চাচ্ছি। আমরা এখানে যারা দোষী তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আর একটু আপনার কাছে জানতে চাই যে পরবর্তী আপনাদের আর কোনো পদক্ষেপ গ্রহণ হ্যাঁ, করবেন? আমরা ইউনো স্যারের কাছে এবং মাধ্যমিক উপজেলা ইনচার্জের কাছে আমরা অভিযোগ লিখিত আকারে দিয়েছি, সুপার মহোদয়ের কাছে দিয়েছি। আমরা সুবিচার পাচ্ছি না। যদি আমরা এইভাবে না পাই, আমরা যেহেতু বৃহত্তর একটা গ্রাম, এত করে লোক 2-3 জন আমাদেরকে দাবিয়ে রাখতে চাই, যদি এটা করতে চাই তাহলে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো। সেটা আগামী সপ্তাহে আমরা নিতে বাধ্য হবো। আমরা ইউনো স্যারকে এটাও অবগত করে আসছি। জি, ধন্যবাদ। সোহাগ, যেমনটা শুনছিলেন, যারা স্থানীয় এবং এলাকাবাসী ও অভিভাবক আছে তারা যেমনটি জানাচ্ছিলেন। তবে আমি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহমুদ হাসান মন্ডলের সঙ্গে কথা বলেছি, তিনি যেটা আমাকে জানিয়েছেন যে অভিযোগ কিন্তু তিনি পেয়েছেন, তবে তদন্ত হচ্ছে, তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় তাহলে কিন্তু ব্যবস্থা নেবেন, এমন আশ্বাস কিন্তু আমাকে দিয়েছে। সোহাগ, এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে শেরপুর দারুল ইসলাম মাদ্রাসা থেকে সর্বশেষ। জি মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থেকে আপনার এলাকার সার্বিক পরিস্থিতি জানান দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হতে যাচ্ছি আসাদুজ্জামান তালুকদারের সাথে। আসাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি আসাদ, শুনতে পাচ্ছি। আসাদ, আপনার ক্যামেরাটা একটু ল্যান্ডস্কেপ করবেন। আসাদ, আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার ক্যামেরাটা একটু ল্যান্ডস্কেপ করেন। আমরা এখন সংযুক্ত হব নেত্রকোনার কমলাকান্দা থেকে আসাদুজ্জামান তালুকদারের সাথে। আসাদ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি আসাদ, ঠিক আছে। জি 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 এখন ঠিক আছে? জি 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 আসাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের নেত্রকোনার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আমাদের নেত্রকোনা জেলার চুড়াইল গ্রামের একজন ভুক্তভোগী আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমরা যেমনটা জেনেছি, তিনি কিছুক্ষণ আগে নেত্রকোনার যে জেলা প্রশাসক আছে বনানী বিশ্বাস, সেখানে একটি অভিযোগ নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি সেই অভিযোগটির অতি দ্রুত সময়ে প্রতিকার চেয়েছেন। যে বিষয়টি মূলত সেটি হচ্ছে
যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি, আমরা যেমনটা জেনেছি, তিনি একজন গর্ভবতী নারী, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার যে নিরাপত্তাহীনতার কারণ যেটি তিনি অভিযোগে উল্লেখ করেছেন সেটি হচ্ছে, তিনি যেমনটি অভিযোগে উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে তার যে বসত ভিটা সেখানে গত 8ই আগস্ট কিন্তু তার পার্শ্ববর্তী যে বসত ভিটা সেখানে আপনার হামলা এবং তার পরিস্থিতিতে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং স্থানীয় যে উপজেলা প্রশাসন আছে তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে সেখান থেকে ওনার যে প্রতিবেশী তার বাড়ি থেকে লুট হওয়া যে মালামাল, সেই মালামালগুলো কিন্তু সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে সক্ষম হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাও তাৎক্ষণিক সময়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু যে বিষয়টি হয়েছে যে তিনি যেটি বলছেন যে সেই যে লুট হওয়া মালামাল উদ্ধার এবং তাদেরকে সেই মালামাল উদ্ধারের সময় তিনি এবং তার যে স্বামী আছেন তারা হচ্ছে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সেই যে লুট হওয়া মালামাল, সেই সব মালামাল লুট হওয়া উদ্ধার করতে তিনি এবং তার স্বামী সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেছিলেন এবং সেই যে সহযোগিতার জের ধরে তারা যখন পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী এবং তাদের সহযোগিতায় কিন্তু সেই যে লুট হওয়া মালামালগুলো সেগুলো উদ্ধার হয়। তো পরবর্তীতে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন সেখান থেকে চলে আসার পরে তিনি যেমনটি আজকের অভিযোগে উল্লেখ করেছেন জেলা প্রশাসক বরাবর এবং যেটি তিনি বলছেন আমাদের কাছে সেটি হচ্ছে যে সেই যে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেছিলেন সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনকে, তারই জের ধরে যারা মূলত লুটপাট করেছিল এবং ভাঙচুর করেছিল সেই যে সন্ত্রাসী চক্র যারা আছে তারা এখন তাকে হুমকি দিচ্ছেন। এমনকি তিনি যেমনটা বলছেন যে অনেকটা তাকে একঘরে করে রাখা হয়েছে, সমাজের কারোর সাথে সেখানে তারা মিশতে দেওয়া হচ্ছে না এবং তিনি ঘর থেকে বের হতে পারছেন না এবং তার সন্তান স্কুলে যেতে পারছেন না। এই যে বিষয়গুলো আমরা একটু তার মুখ থেকে শুনবো। সোহাগ, আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। জি সোহাগ, আমরা আসলে সেই যে ভুক্তভোগী কেন্দ্র উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জুরাইল গ্রাম থেকে এসেছেন শিখা আক্তার নামে, তার মুখ থেকে শুনবো আসলে যে তিনি কি হয়রানির শিকার এবং তিনি কি তার যে অভিযোগ সেগুলো কি, আসলে কি হয়েছে আপনার সাথে, আপনি আজকে কেন নেত্রকোনার জেলা প্রশাসকের কার্যালয়ে আসলেন এবং একটি লিখিত অভিযোগ করলেন, সেই লিখিত অভিযোগটির একটি কপি আমাদের গণমাধ্যমে দিলেন, আসলে কি হয়েছে আপনার সাথে একটু বলুন তো। আমার আপন চাচা শ্বশুর উনির ঘর ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হওয়াতে ওনাদের এখানে তাৎক্ষণিক ভাবেই এখানে যে আর্মি গিয়েছে, এরপরে টিউনু স্যার গিয়েছে, কিন্তু সবাই ওনাকে বলতে মানে ওদেরকে ভয়ে কেউ বলতে চাচ্ছে না যে ভাঙচুর কারা করছে। কিন্তু যেহেতু আমার চাচা শ্বশুর এই উদ্যোগটা আমি নিয়ে আমি বলছি যে আমার চাচা শ্বশুরের ঘর ওরা ভাঙছে, যারা ভাঙছে তাদের নাম বলছি। মানে যেমনটি আপনি বলছেন যে তাৎক্ষণিক অবস্থায় সেখানে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন উপস্থিত হওয়ার পরেও গ্রামবাসী কেউই বলছিল না যে কারা লুটপাট করেছে এবং কারা মালগুলো কোথায় নিয়েছে। তখন কেউ যখন বলছিল না তখন আপনি এবং আপনার স্বামী সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনকে সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেন। জি, পরে সহযোগিতা করার পর উনি ওই মালগুলো উদ্ধার করার জন্য উদ্ধারের ইয়েতে গেছে পরিকল্পনায়, কিন্তু আমার হাজবেন্ড উনি উদ্ধার করছে পানির নিচ থেকে, এটা পুকুরে রাখা ছিল। পুকুরের থেকে উদ্ধার করার পর আমার বাড়িতে আনা হয়েছে। আমার বাড়িতে আনার পর ওই প্রশাসন এই যে যারা আর্মি গেছিল প্রশাসনে আমার দায়িত্বে দিয়ে গেছে, আপনার দায়িত্বে রাখে। ও আচ্ছা, মানে তৎকালীন সময়ে সেনাবাহিনী আপনার দায়িত্বে সেই মালামালগুলো রেখে আসছিল, বাড়িতে রেখে এসেছিল। আচ্ছা আচ্ছা। পরে আবার ওইগুলো নিয়ে গেছে তারা, আমাদেরকে হুমকি দেখায়
ভয় দেখায়, অস্ত্র ধরে আমার বাচ্চা মেরে ফেলবে, আমার হাজবেন্ডকে মারবে, এরকম ধরনের হুমকি দিয়েছে। দিয়া ওই যে যারা হচ্ছে আপনার মালামাল গুলো লুট করছিল তারাই আবার নিয়ে গেছে, সেনাবাহিনী উদ্ধার করে আপনাদের জিম্মায় দিয়ে আসছিল, তারপরে সেই মালামাল সেনাবাহিনীর উদ্ধার করা মালামাল গুলো আবার নিয়ে গেল তারা। আচ্ছা আচ্ছা, পরে যাওয়ার পর থেকে তারা আমাদের উপর হামলা শুরু করছে। আমরা এই তারা কারা, তাদের নামগুলো যদি একটু বলতেন। তারা হলো হাবুল্লাহ, সাফায়েত, পরে ওই যে কামরুল, হারুন, এরকম অনেক আছে, অনেকে মানে 20-25 জন তাদের মধ্যে। সবাই মিলে হামলা করে, প্রতিদিন রাত্রি হামলা করে। কোথায় হামলা করে? আমার বাড়িতে। আপনার বাড়িতে? আপনি যেমনটি বলছেন যে তারা হামলা করে হচ্ছে, আপনি এই দিন যে মালামাল উদ্ধারে সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেছিলেন, এই কারণে তারা এখন আপনাকে এই হুমকি দিচ্ছে কিংবা হয়রানি করছে। কি ধরনের হয়রানি করছে? হয়রানি করছে, আমার পোলাপান স্কুলে যাইতে পারে না, মারধর করে রাস্তাঘাটে পাইলে। আপনার কয় সন্তান? আমার 5 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তাদের মধ্যে পড়াশোনা কয়জন করে? পড়াশোনা করে 5 জন। 5 জনই পড়াশোনা করে। তো এই 5 জন যে তারা কি স্কুলে পড়ে সবাই? হ্যাঁ, সবাই স্কুলে পড়ে। স্কুল পড়ুয়া আপনার 5 সন্তান, তারা হচ্ছে যেমনটি আসলে তিনি বলছিলেন যে একটি লোমহর্ষক একটি বিষয়, স্কুল পড়ুয়া 5 জন সন্তান তারা স্কুলে যেতে পারছেন না, শুধুমাত্র তারা স্বামী স্ত্রী সেদিন সেনাবাহিনীকে এবং সহযোগিতা করার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। হ্যাঁ, এই যে বিষয়টি, এবং তারা বর্তমানে এক ঘরে করে রাখা হয়েছে। আমরা সরজমিন সেখানে তথ্য নিয়েছি, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বিষয়টি তিনি যেমনটি দাবি করছেন, পারিপার্শ্বিকভাবে তাকে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টির সত্যতা কিন্তু আমরা কেন্দ্রতে ইতিমধ্যেই আমরা নিয়েছি। তাদের সেইখানকার স্থানীয় যারা আছেন তাদের বেশ কয়েকজনের, যদিও তারা ভয় পাচ্ছেন, স্থানীয়রা এই বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না। তারপর শুনছিলাম আপনার কি পরবর্তীতে আপনার সন্তানদেরকে স্কুলে যেতে দেয় না তারা পরবর্তীতে? কিন্তু আমি যে আজকে মিডিয়ার কাছে আসছি, এটাও তারা কিভাবে জানতে পারছে? তারা বলতেছে, হুমকি দিতেছে যে পোলাপান বাড়িতে পারতো না, কারো জায়গায় যাইতে পারতো না, যে যার জায়গায় যাইবো এটা নিয়ে তারা মারপিট করবো, বাড়ি থেকে ভাইরিলেই মারবো, আমি বাড়িতে গেলে আমারে মারধর করবো। হ্যাঁ, এরকম ধরনের হুমকি দিতেছে। আর আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক থাকতে পারে না, আর অনেক এই রাজনীতির মামলায় আমার যে হাজবেন্ড অনেক সহজ সরল, উনি কিছু মানে রাজনীতি বিষয়ে কিচ্ছু করে না, একজন কৃষক। আপনারা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনারা সাধারণ জনগণ, আপনারা কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু আপনাদেরকে হয়রানি করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেই আপনি এসেছেন নেত্রকোনার জেলা প্রশাসকের কাছে আজকে। তো হামলা দেওয়ার পর আমি ত্রিপুর 9-এ কল দিয়েছি, কিন্তু ওনারা আবার আমার কেন্দ্র থানায় লাইন ঢুকাইয়া দিয়েছিল। কিন্তু ওরা বলতেছে এরকম নিউজ প্রতিদিনই আছে, আপনি আসেন, আপনি আইসা দরখাস্ত, লিখিত দরখাস্ত দেন। কিন্তু লিখিত দরখাস্ত কিভাবে দিব? এখানে তো আমরা পৌঁছার মতো ওই থানায় যাই, আমরা পয়সা দেন, আমরা লিখিত দরখাস্ত দিব, এরকম পরিস্থিতিই নাই। তাহলে পরিস্থিতি নাই, আমরা যাবো কিভাবে? মাঠ দূর আমার বাড়িতে অ্যাটাক করছে, বাড়িতে হামলা দিচ্ছে। এখন আমরা কি পরিস্থিতি আছে ওই যে থানায় যাবো? যাওয়ার মতো পরিস্থিতি নাই। তিনি যেমনটা বলছিলেন যে আসলেই ওনারা এমন ভাবে জিম্মি যে তারা যে 999-এ কল করেছিলেন এবং 999-এ কল করে এর প্রতিকারও চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে স্থানীয় যে কেন্দ্র থানা সেখানে তাদেরকে সংযুক্ত করা হয়েছিল তারা বলছেন, এবং সেখান থেকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে থানায় যাওয়ার জন্য। কিন্তু তারা যেমনটি বলছেন এবং আমাদেরকে আগেও বলছিলেন, নেত্রকোনা গণমাধ্যম কর্মীদের কাছে তারা বলছিলেন, তারা যে নেত্রকোনায় আসবেন কিংবা তাদের বাড়ি থেকে কেন্দ্র থানায় যাবেন সেই পরিবেশটি কিংবা সেই নিরাপত্তাও তাদের নেই। তাদেরকে অনেকটা কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা বেরুলেই তাদের উপরে হামলা হবে, এবং প্রতিনিয়ত তিনি যেমনটি বলছেন যে তাদের আশেপাশে অনেকটা পুরুষ শূন্য হয়ে যাওয়ায় তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। এবং রাতের বেলা, বিশেষ করে রাতের বেলায় কিন্তু বিষয়টি খেয়াল করবেন, রাতের বেলায় কিন্তু এই যে নিরীহ যারা আছেন, এই যে পরিবারটি আছেন, তাদের উপরে রাতের বেলায় গিয়ে কি হয় সেটি বলেন। অস্ত্র নিয়ে যায়, বাড়িতে হামলা। কিরকম অস্ত্র নেয় তারা? তারা ওই যে রামদা নেয়, ভেগার নেয়, তিরিশ নেয়, এরকম ধরনের জোগাড় নেয়। যেমনটি শিখা আক্তার বলছিলেন যে দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে
তারা কিন্তু শিখা আক্তার এবং তার পরিবারের উপর হুমকি দেয় এবং ভয়ভীতি দেখাচ্ছে। আচ্ছা, আপনি যখন আজকে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে গেলেন, তখন আপনি কি সরাসরি ওনার সাথে কথা হয়েছে? জি, ওনার সাথে সরাসরি কথা বলছি। উনি বলতে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, আমি এই ইয়ারে পাঠাইতাছি, এই স্যারেরে পাঠাইতাছে ও এই আপনি যেটি বলছেন, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশ সুপারের কাছে পাঠাচ্ছেন, পুলিশ সুপারের কাছে পাঠাইতাছে, মানে জেলা প্রশাসক আপনাকে বলেছেন যে বিষয়টি পুলিশ সুপারের কাছে উনি পাঠাচ্ছেন। তো আপনি যে অনিরাপদ, সেটি কি জেলা প্রশাসককে জানিয়েছিলেন? আজকে জানিয়েছি যে আমরা এরকম অবস্থায় আছি যে আমাদেরকে ঘর থেকে বাইর হতে দিতেছে না, আমরা কোনো জায়গায় যাইতে পারতাছি না, আমরা পোলাপানি স্কুলে যাইতে পারতাছে না, রাইতুলে অ্যাটাক করতেছে, রাইতুলে হামলা করতেছে, বাড়িতে অস্ত্র নিয়ে ঘুরে, আমরা দরজা বন্ধ করেও রাখতে পারতাছি না, দরজায় গিয়া এই তাপায় ডাকে, অশ্লীল ভাষায় গালাগালি করে, অনেক ডাকাডাকি করে, গালাগালি করে আমাদেরকে। বুঝতে পারছি। জি আসাদ, এই ব্যাপারে আপনার আসাদ শুনতে পাচ্ছেন? একজন যায় না, 20-25 জন যায়, আর ওদেরকে ভয়ে গ্রামে কেউ মুখ খুলে না, সবাই ওদেরকে ভয় পায়, ওরা বিভিন্ন কাজে জড়িত। আসাদ শুনতে পাচ্ছেন? জি 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 জি। আসাদ, এই ব্যাপারে আপনার কোনো কথা হয়েছে কিনা প্রশাসনের লোকদের কাছে? আপনার কোনো কথা ছিল কিনা, কথা হয়েছে কিনা এই পর্যন্ত? আমাদের এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি, বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। ওনার যে অভিযুক্তি, সেটি আমাদের জয়যাত্রা টেলিভিশনের যে অনুসন্ধানী টিম, তাদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে বিষয়টি সত্যতা পেয়েছি। এবং তিনি যেহেতু আজকেই অভিযোগ করেছেন, আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছি, সেখানে প্রাথমিকভাবে বিষয়গুলোর সত্যতা পাওয়া গেছে। এবং এই বিষয়ে বিস্তারিত আজকে যেহেতু তিনি অভিযোগ করেছেন এবং জেলা প্রশাসকের কাছে গিয়েছেন, এবং পরবর্তীতে জেলা প্রশাসক ওনাকে আশ্বস্ত করেছেন যে তিনি জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন। তো আমরা সেই বিষয়গুলোর উপরে নজর রাখছি, এবং জয়যাত্রা টেলিভিশনের যে এই ইনভেস্টিগেশন টিম, সেটি আসলে প্রাথমিকভাবে ইতিমধ্যেই ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা পেয়েছে। এবং শিখা আক্তার আরেকটু বলতে চাচ্ছিলেন। জি, ওনারা যে অ্যাটাক করে, এই গত রাত্রে অ্যাটাক করছে, এর আগে রাত্রে অ্যাটাক করছে, এর আগে রাত্রে অ্যাটাকের মধ্যে আমি আবার টিউন স্যারের ফোন দিয়ে কথাটা বলছি যে স্যার এরকম অবস্থা আমার বাড়িতে। ওনারা বলছে যে দরজা বন্ধ করে আজকে রাতটা এভাবেই থাকেন, আমি কালকে পুলিশ পাঠাইতাছি। আবার উনিরা ওই পুলিশের সাথে আমারও কথা বলাইয়া দিচ্ছে, বলতেছে আপনি রাতটা কোনোভাবে দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকেন, বাহিরে আসবেন না। তা আমি সকালে আমরা আসছি, সকালে আর কেউ আসেনি, কিন্তু পরের দিনও এই একই ঘটনা হয়েছে। আমার চাচা শ্বশুর একজন বৃদ্ধ লোক, উনারেও মারছে। বিষয়টি হচ্ছে সোহাগ, তিনি যেমনটি বলছিলেন যে আসলে আর আমাদের কথা যদি বলেন, জয়যাত্রা টেলিভিশনের অনুসন্ধানী টিম কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সেই ঘটনার সংশ্লিষ্ট এবং সেখানে সেনাবাহিনীর অভিযান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সেইখানে গিয়ে তাদের যে অভিযান চালিয়েছিলেন এবং মালামালগুলো উদ্ধার করেছিলেন, সেই সংক্রান্ত ভিডিও ফুটেজগুলো কিন্তু আমাদের হাতে ইতিমধ্যেই এসেছে। এবং যেমনটি বলছিলাম, জি আসাদ, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে। আর শেষ করার আগে আমরা শিখা আক্তারের মুখে আরেকটু শুনবো, আসলে আপনি এখন কি চাচ্ছেন? নিরাপত্তা চাচ্ছি সরকারের কাছে, আমি আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমার বাচ্চা, আমার ফ্যামিলিদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয়। আমার বাচ্চারা তো ছোট, বড় না তো, বাচ্চারা ছোট, এরা স্কুলে যাইতে পারে, যাতে আমরা কিছু করতে পারি। আমাদের জমি আছে, জমিগুলো করতে দেয় না, যত কৃষক আছে সবাদেরকে না করছে, আমাদের জমিতে যাতে হাত চাষ না করার জন্য। আমাদের জমি খালি আছে পড়ে, এখনো খালি পড়ে রয়েছে, আর তারা হুমকি দিতেছে জমি কাইতে নিবোগা, জমি আমরা দিতে না, এরা দিতে চাইতেছে না, বলতেছে যে জমির মালিক আমরা, খেতে গেলে আমরা না করে উঠাইয়া দেয় যে ক্ষেত থেকে উঠে যাওগা, খেতে যাইতেই পারে না। সোহাগ, শিখা আক্তার যেমনটি বলছিলেন যে আসলে তাকে সামাজিকভাবে একটা সময় আমরা শুনেছি বাংলাদেশে এই রীতিগুলো ছিল, এক ঘরে করে দেওয়া, সেই যে রীতি, সেই যে ভয়ঙ্কর রীতি, সেই লোমহর্ষক যেই প্রথা, সেই প্রথা কিন্তু আমরা এই যে শিখা আক্তারের কথায় আবার নতুন করে আমরা জেনেছি যে এক ঘরে করে দেওয়া এবং সামাজিকভাবে তাকে কারোর সাথে মিশতে না দেওয়া, তার সন্তানদেরকে কারোর সাথে কথা বলতেই না দেওয়া, এবং তার সন্তানদেরকে স্কুলে
যেতে না দেওয়া, এই যে বিষয়গুলো, এবং প্রতিদিন রাতে তাকে ভয় দেখানো এবং হুমকি দেওয়া, এই যে বিষয়টি, তার অপরাধ, তিনি যেমনটি বলছেন তার অপরাধ, তার স্বামীর অপরাধ হচ্ছে সেই দিন তিনি লুট হওয়া মালামাল উদ্ধারে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছিলেন। আর যে বিষয়টি আমি আবার উল্লেখ করতে চাই, তারা যেসব তথ্য দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন সেই লুটপাট এবং ভাঙচুরের বিষয়ে, সেইগুলো কিন্তু সত্যতা ছিল এবং সেনাবাহিনী সেগুলো উদ্ধার করতে পেরেছিল তাদের তথ্য এবং সহযোগিতায়। এখন তারা হুমকির মুখে আছেন এই বিষয়টি নিয়ে এবং নিরাপত্তা চাচ্ছেন। এবং শিখা আক্তার যেমনটি বলছেন যে তিনি অনিরাপদ, তিনি সংশ্লিষ্ট যারা আছেন দায়িত্বশীল, তিনি এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছেন, উপজেলা প্রশাসনের সাথেও কথা বলেছেন। আমরা আশা করব তিনি যেহেতু আজকে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে বিষয়টি তুলে ধরেছেন এবং নেত্রকোনা জেলা প্রশাসক বর্ণি বিশ্বাস তাকে আশ্বস্ত করেছে। তিনি যেমনটি বলছেন, কতগুলো গাছ ছিল আপনাদের গাছ কাটার? প্রায় 150 গাছ কিন্তু তারা ইতিমধ্যে কেটে নিয়ে গেছে তার বাড়ি চাচা শ্বশুরের বাড়ি থেকে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে এই বাড়িতে আমরা ঢুকতেও পারি না, ওই বাড়ি তাদের দখলে, এখনো তাদের দখলে, তারা গাছ কাটে, বাস কাটে, যা ইচ্ছা তা করে, তারা এখানে আইসা নাচ গান করে, অনেক কিছু করে, আমরা ওই বাড়িতে যাইতেও পারি না। তো এই যে বিষয়টি, সেই বিষয়টির সঠিকভাবে তদন্ত এবং অতি দ্রুত সময়ে এই বিষয়টি যারা স্থানীয় যে প্রশাসন আছে কিংবা দায়িত্বশীল যারা আছে তারা অতি দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারণ হচ্ছে তিনি যেমনটি বলছিলেন, জি আসাদ আপনাকে ধন্যবাদ। আমরাও চাই এই শিখা আক্তারের জীবনের যাতে কোনো হুমকি ভবিষ্যতে না আসে। দর্শক, আমাদের সাথে এখন যুক্ত হবেন জয়নুল আবেদিন, লক্ষ্মীপুর থেকে। জয়নুল আবেদিন, আপনি শুনতে পাচ্ছেন? জি সোহাগ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে এবং ধন্যবাদ আমাদের যারা দেখতেছেন জয়যাত্রা পরিবার এবং দেশবাসীকে। আসলে আমি রায়পুর শহরেই একটি আমার বাসভবনে আমি বসে কথা বলতেছি। যে আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে আপনারা জানেন যে লক্ষ্মীপুরে বন্যায় প্রায় শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন এবং বিভিন্ন মানুষ সহযোগিতা করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সকলেই কিন্তু এই বন্যায় মানুষকে সহযোগিতা করেছে। তো আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে 5ই আগস্ট পরে যে সরকার পদত্যাগের পর যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, জি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যে আপনার যে আওয়ামী লীগ এবং যে নেতা কর্মী আছে এমনকি বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গা ঢাকা দিল, কিন্তু বন্যার পরবর্তী অবস্থায় কিন্তু তেমন খাদ্য সংকট এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন খুবই কম হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই যে আসলে লক্ষ্মীপুর জেলার যে বিএনপির এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য খায়ের ভূঁইয়া সাহেব আছেন, তিনি আমাদের লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য। তিনার পক্ষ থেকে এই লক্ষ্মীপুর 2 আসনে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এমনকি জামাতের যে আমির লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুর রহমান মাস্টার, তিনিও আমাদের এই লক্ষ্মীপুর 2 আসনে অনেক খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তবে বর্তমান এই অবস্থায় জি খাদ্য জি জয়নুল আবেদিন, বর্তমানে এই বন্যার্তদের কি অবস্থায় আছে, তারা কিভাবে জীবনযাপন করতেছে এখন? যে আসলে আমি আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই যে আসলে বন্যার পরবর্তী অবস্থা এখন মানুষের বন্যার ভেতর অনেক খাদ্য সামগ্রী বিতরণ করেছে, তখন যখন বন্যা ছিল। তবে এখন বন্যার পানি কমে যাওয়ার পরে মানুষের এই যে যারা যারা খাদ্য সামগ্রী বিতরণ করেছে তারা কিন্তু এই মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ করা না করার কারণে এখন মানুষের অনেক অভাব অনটন দেখা দিয়েছে। মানুষের যে পানি ঘরের ভিতর পানি উঠার কারণে অনেকের ঘর হেলে গিয়েছে এবং ঘর ভেঙে পড়ে গেছে। এই ঘর ভেঙে পড়ে যাওয়ার ফলে কিন্তু মানুষ আসলে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন তারা এই ঘর মেরামতের জন্য আসলে যে কারো কাছে যে সাহায্য সহযোগিতা চাইলো যে পাবে, এরকম কোন আমরা দেখতেছি না। আমি ইতিমধ্যে বিভিন্ন আমার ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভাই, অনেক জায়গায় মানুষের যে ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে, হেলে পড়ে গেছে। তবে বিভিন্ন সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করলো বন্যার সময়, কিন্তু এখন তারা এগিয়ে না আসার কারণে মানুষ এখন নির্বিকার এবং কি অসহায়ত্ব বোধ করতেছে। সোহাগ। জি জি তবে আমরা জি কতটা পরিবার এখনো আপনার মনে হয় যে আপনার উপজেলায় বা আপনার ইউনিয়নে কতটা পরিবার আছে যারা এখনো এই অভাব অনটনে ভুগতেছে, ওরকম কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে অভাব অনটনে তেমনটা না থাকলেও আমাদের এই যে রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার ভিতরে অভাব অনটনে কম থাকলেও কিন্তু যে ঘরবাড়ি যাদের বন্যার কারণে হেলে পড়ে গেছে এবং কি অনেকের ঘর ভেঙে গেছে, তারা এই ঘরগুলো সংস্কার করার জন্য কিন্তু মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইলেও কিন্তু পাচ্ছে না। এটার কারণ হচ্ছে উপজেলা আপনারা জানেন যে উপজেলা বেশিরভাগই উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র তাদের পদ অপসারণ করার পরে এবং জেলা পরিষদ এদের পদ অপসারণ করার ফলে কিন্তু মানুষ আসলে তেমন যাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার কথা তাদেরকে পাচ্ছে না। তবে জামাত ইসলামের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা উদ্যোগ গ্রহণ করেছে, তারা ঘর করে দেবে এবং বিএনপির মধ্য থেকেও সহযোগিতা করতেছে। তবে যেরকম হওয়ার কথা ছিল যে প্রত্যেকটা মানুষের যাদের বেশি সমস্যা তাদের ঘরগুলো করে দেবে, এইরকম যেটা হওয়ার কথা ছিল এর মধ্যে কিন্তু সেটা হচ্ছে না। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে এবং কি প্রতিটা ওয়ার্ডে বন্যার পরবর্তী অবস্থায় তারা ফ্রি ক্যাম্প পরিচালনা করতেছে, কি ফ্রি ওষুধ সাধারণ মানুষকে দিচ্ছে। এটি ওনাদের অনেক মহতী উদ্যোগ বলে আমি মনে করি। জি জি ধন্যবাদ জয়নুল আবেদিন আপনাকে এতক্ষণ আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে সংযুক্ত থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।